শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। পূর্বাচল প্লট দুর্নীতি মামলার রায় কাল। ব্যাংকের ভল্টে পাওয়া স্বর্ণের বৈধতা খতিয়ে দেখছে দুদক। সম্পদ বিবরণীতে তিনি তার স্থাবর অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। সেই বিবরণী, সেই সম্পদ বিবরণীতে এই স্বর্ণালঙ্কার আছে কি নাই সেটা আমরা দেখব। নির্বাচন ঘিরে 64 জেলায় এসপি পদায়নের প্রজ্ঞাপন। ওসিদেরও নিয়োগ হবে লটারিতে। ভোটের প্রস্তুতি নিয়ে বিজেপির মহড়া দেখলেন সিএসি। আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন। যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আছে ওই জেলা ছেপে। মনোনয়ন ঘিরে বিএনপিতে প্রকাশ্য ক্ষোভ। অন্তত 7 আসনে বদল চেয়ে কর্মসূচি। যোগ্যদের মূল্যায়নের আশ্বাস। আগামী সপ্তাহে আসতে পারে এনসিপি, এবি পার্টি সহ কয়েকটি দলের নতুন জোট। বড় দলের বিকল্প করতে চান নেতারা। আমার কিচ্ছু নাই, আমি একদম নিঃস্ব হয়ে গেছি। অনেক কষ্টের জিনিস করছিলাম, সব শেষ। আমার ফ্যামিলি সহ বর্তমানে আমার 20 জন লোক আমি প্যাকেট পাইছি। আগুনে পোড়া করাইল বস্তিতে খাবার আর পানির সংকট। অজানা ভবিষ্যতের শঙ্কায় বাসিন্দারা। ঘুরে দাঁড়াতে সহায়তা কামনা। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দুর্নীতি করে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় হবে আগামীকাল বৃহস্পতিবার। একই দিন সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদের নামে প্লট দুর্নীতি মামলারও রায় হবে। এ দুটি মামলাতেও আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। অভিযোগে বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে প্লট নেন তারা। দুদকের আইনজীবী বলছেন, সাবেক প্রধানমন্ত্রী রাজুকের আইন অমান্য করেছেন। ঢাকায় একখণ্ড জমি সবারই আকাঙ্ক্ষা, কিন্তু সাধ্য আর লটারি ভাগ্য না কুলোনয় আজীবনী ভাড়াটিয়া বা ভূমিহীন হয়ে থাকেন কোটি ঢাকাবাসী। শেখ হাসিনা যে প্লটটি দুর্নীতি করে নিয়েছেন বলে মামলা, সেটি এই পূর্বাচলে কূটনৈতিক জোনের 27 নম্বর সেক্টরে 203 নম্বর সড়কে প্লট নম্বর 9। রাজুক অন্যদের বেলায় ঢাকঢুল পিটিয়ে বরাদ্দ দিলেও সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে কাজটি করা হয়েছে বেশ গোপনে 2022 সালে। অভিযোগে এমনটি বলেছেন দুদকের তদন্তকারী কর্মকর্তা। 2024-এর 5 আগস্টের পর গোপন অনেক কিছুর মতোই এই প্লটের খবরও বেরিয়ে আসে প্রকাশ্যে। প্রাথমিক অনুসন্ধানের পর জানুয়ারিতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগ, তিনি সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ করেছেন। পূর্বাচলে 10 কাঠা আয়তনের অতি মূল্যবান প্লটটি নিজের নামে বরাদ্দ নিয়েছেন অবৈধভাবে। আইনজীবী জানান, রাজুক বিধিমালা অনুযায়ী কারো নামে রাজুক বা অন্য কোনো সরকারি আবাসনে প্লট বরাদ্দ থাকলে তিনি দ্বিতীয়বার প্লট নিতে আবেদনই করতে পারবেন না। কিন্তু শেখ হাসিনার স্বামীর নামে থাকা ধানমন্ডির সুধাসদনে প্লট থাকলেও হলফনামায় তা উল্লেখ করেননি। কেবল নিজের নামে প্লট না থাকার কথা উল্লেখ করেছেন। তার হাজব্যান্ড অলরেডি মারা গেছে, সেখানে তার ওয়ারিশ সূত্রে সম্পত্তি প্রাপ্ত হয়েছেন এবং সেই ওয়ারিশ সূত্রে তার ছেলে মেয়ে 3 জনই তো প্রাপ্ত হয়েছেন। একই ফ্যামিলির 3 জন প্লট নিচ্ছে, এটা তো রাজুকের বিধিবিধানের বাইরে। প্লট দুর্নীতির মামলার বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালতে। বৃহস্পতিবার রায় ঘিরে আশাবাদী দুদক আইনজীবী। তিনি বললেন, বিধি মেনে নির্দিষ্ট সময়সীমায় আবেদনই করেননি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দপ্তর সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রভাবিত করেই নিয়েছেন প্লট। বরাদ্দ দেওয়ার কাজে অবৈধভাবে আর্থিক সুবিধা গ্রহণ করেন গণপূর্তের সিনিয়র সচিব পুরবী গুলদার ও কাজী ওয়াসি সহ অনেকে। হলফনামা দিছে, এটা তো তারা মিথ্যা হলফনামা প্রদান করছে। মিথ্যা হলফনামাকে তারা সত্য হলফনামা ধরে প্লট দিয়ে দিছে। শুধু শেখ হাসিনা নন, পূর্বাচলে একসঙ্গে মোট 6টি প্লট বরাদ্দ নিয়েছেন তার পরিবারের সদস্যরা। প্রত্যেকটি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ এনে মামলা হয়েছে আলাদা আলাদা। বৃহস্পতিবার প্লট দুর্নীতির মামলার রায়ও ঘোষণা হবে আদালতে। দুদকের দাবি, প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে প্লট নেন শেখ হাসিনা ও তার বোনের পরিবার। এছাড়া শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের প্লট দুর্নীতির মামলার রায় দেওয়া হবে আগামী 1 ডিসেম্বর। প্লট দুর্নীতির পৃথক এই 4টি মামলার অভিযোগ প্রমাণিত হলে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য ছাড়া যারা প্রধান আসামি রয়েছেন তাদের কি সাজা হতে পারে? প্রত্যাশা করেছি সর্বোচ্চ শাস্তি, যাবজ্জীবন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
বিকেলে তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ফলে আজ থেকে আগামী 30 দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনা ও কামালকে। জুলাই অভ্যুত্থান চলাকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত 17 নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের নামে অগ্রণী ব্যাংকের ভল্টে থাকা 832 ভরি স্বর্ণের বৈধতা খতিয়ে দেখছে দুদক। যাচাই করছে 2 ভল্টে থাকা শেখ হাসিনা, শেখ রেহানা ও সাইমা ওয়াজেদের নামে কত ভরি স্বর্ণ আছে। সংস্থাটির মহাপরিচালক বলেন, স্বর্ণের মূল্য নির্ধারণ শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানা ও আইনগত দায় নিরূপণ করা হবে। অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় মঙ্গলবার রাতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির কাছে তথ্য ছিল ব্যাংকটির 2টি ভল্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বর্ণ অলংকার রক্ষিত আছে। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত লকার খোলার অনুমতি দিয়ে থাকে। শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে ভল্টগুলো খুলতে আদালত থেকে আগেই অনুমতি নেওয়া হয়। অভিযানে দুদক সহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সদস্যরাও ছিল। দুদকের মহাপরিচালক জানান, হাসিনা ও তার মেয়ে পুতুলের নামে থাকা 751 নম্বর ভল্টে পাওয়া গেছে 4923.60 গ্রাম বা 422 ভরি স্বর্ণ। আর হাসিনা ও শেখ রেহানার নামে থাকা 753 নম্বর ভল্টে পাওয়া গেছে 4723.56 গ্রাম বা 410 ভরি স্বর্ণ। সব মিলিয়ে ভল্ট থেকে শেখ হাসিনা ও পরিবারের 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। এর মধ্যে অলংকার সহ আছে স্বর্ণের নৌকা ও বিভিন্ন শোপিস। এছাড়া পূবালী ব্যাংকের ভল্ট পরীক্ষা করা হলেও সেখানে কিছু মেলেনি। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকীর নামে থাকা লকার নাম্বার 753 খোলার পর 410.25 ভরি স্বর্ণ পাওয়া যায়। মোট 2টি লকারে, অগ্রণী ব্যাংকের 2টি লকারে 832.51 ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায়। 832 ভরি স্বর্ণের মধ্যে শেখ হাসিনা, শেখ রেহানা ও সাইমা ওয়াজেদ পুতুলের নামে আলাদা করে কত ভরি স্বর্ণ আছে তা যাচাই করছে দুদক। পাশাপাশি খতিয়ে দেখছে এই স্বর্ণের বৈধতাও। অনুসন্ধানকারী কর্মকর্তা যারা রয়েছেন তারা হচ্ছে যে এগুলি পৃথক করবেন, কার কোন অংশটুকু আছে। সম্পদ বিবরণী তিনি তার স্থাবর অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। সেই বিবরণী, সেই সম্পদ বিবরণীতে এই স্বর্ণালঙ্কার আছে কি নাই সেটা আমরা দেখব। যদি সেই বিবরণীর বাইরে তার নামে সম্পদ পাওয়া যায়, আপনারা বুঝতে পারছেন যে সেটা তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ হিসাবে সেটা বিবেচিত হবে। এছাড়া 2 কোটি টাকার অবৈধ সম্পদ ও 12.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রথমবারের মতো পুলিশ সুপার পদে পদায়ন হলো লটারির মাধ্যমে। জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন জেলায় নতুন এসপিদের পদায়ন করে জারি করা হয়েছে প্রজ্ঞাপনও। তবে পদায়ন নীতিমালার বাইরে এই পদ্ধতিতে এসপি নিয়োগ নিয়ে সমালোচনা আছে। সাবেক আইজিপি ডক্টর এনামুল হক বলছেন, এভাবে সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে পদায়ন করা কঠিন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মেধাবীদের তালিকা করে সেখান থেকে এসপি পদে নিয়োগ দেওয়া হয়েছে। আলমগীর স্বপনের রিপোর্ট। ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন। এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা। আর জেলায় জেলায় এর নেতৃত্ব দিবেন এসপি বা পুলিশ সুপাররা। তবে নির্বাচনকালীন সময়ে এসপি হিসেবে কারা দায়িত্ব পালন করবেন এ নিয়ে প্রধান 2 রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের মধ্যে টানাপোড়েন আছে। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার এসপি নিয়োগে ব্যতিক্রমী নজির স্থাপন করল। প্রথমবারের মতো এসপি নিয়োগ দিয়েছে লটারির মাধ্যমে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় 24 নভেম্বর অনুষ্ঠিত সেই লটারির ফল অনুযায়ী বুধবার নতুন এসপিদের পদায়ন করে জারি করা হয়েছে প্রজ্ঞাপনও। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এইটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি: এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে। প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64। তো 64-এর থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নূতন জন দিছি। আর যারা পুরানো ছিল ওখানেই
তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা সে পড়ছে। তবে লটারির মাধ্যমে এসপি নিয়োগে কি যোগ্যতা ও দক্ষতা বিবেচনা করা গেছে এ নিয়ে সমালোচনা করেছে বিএনপি। সাবেক পুলিশ প্রধান ডক্টর এনামুল হক বলছেন, এসপি হিসেবে নিয়োগে লটারি আগে কখনো হয়নি। পুলিশের বলেন বা ডিসির বলেন কোনোদিন লটারি দিয়ে প্রদান হয়নি আমার জানা মতে, কোনোদিন জানি না। সবচেয়ে খারাপ লোকটা ভালো জায়গা পেয়ে গেল, আবার সবচেয়ে ভালো লোকটা খারাপ জায়গা পেয়ে গেল। অস্থিরতা খালি দেশে নয়, বাইরে থেকেও কেউ কেউ অস্থিরতার চেষ্টা করছে। আরো অ্যালার্ট হতে হবে, আরো ডেডিকেশন, ডিভোটেড যে কাজ করবে সেটার জন্য নিবেদিত প্রাণ হতে হবে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন, লটারির মাধ্যমে বাদ পড়েনি মেধাবীরা। মেধাবীগুলো আগে বেছে নিছিলেন, এক এক থেকে ধরেন এখন তো উঠে গেছে, এখন তো সব জিপিএ ফাইল। আগে আপনার আঙ্গ ছিল কিন্তু ফার্স্ট সেম, মেধাবীরা কেউ বাদ পড়ে নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এসপির মতো শিগগিরই বিভিন্ন থানায় ওসি নিয়োগেও লটারি পদ্ধতি অবলম্বন করা হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করে জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকালে বিজিবির নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি সদস্যদের নিরাপত্তা মহড়া, যেখানে উঠে আসে ভোট কেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম। বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংস্থাটির নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, কেউ যদি নির্বাচন প্রতিহতের চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন, যাতে শান্তির শৃঙ্খলা যাতে রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি। আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব। তিনি বলেন, ভোট কেন্দ্রগুলো রেড, ইয়েলো ও গ্রিন জোনে চিহ্নিত করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে আলাদা ব্যবস্থা। সব কেন্দ্রে আর্মি দাবি করছে এরকম। দেখেন, পুলিশ আমরা ধরেন 2 জন পুলিশ দিতে পারি, 3 জন আনসার দিতে পারি। আর্মি 1 জন 2 জন এরকম দেওয়া যায় না। আর্মি তো তাদের একটা কন্টিনজেন্ট হিসেবে তারা মুভ করে। জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। ঝুঁকিপূর্ণ বলাতে একটা ফোকাস তো থাকবেই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মনোনয়ন ঘিরে বিএনপির অন্তর্কোন্দল এখন প্রকাশ্য। প্রার্থী পরিবর্তনের দাবিতে অন্তত 7টি আসনে চলছে বিক্ষোভ, যা স্পষ্ট করেছে বিভাজন। দলের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও আমলে নিচ্ছে না তৃণমূলের অনেক নেতাকর্মী, জানিয়ে বিব্রত বিএনপি। তবে ঘোষিত প্রার্থী তালিকা থেকে কিছু আসনে পরিবর্তনের আভাসও দিয়েছেন দলের নীতি নির্ধারকরা। সেই সঙ্গে মনোনয়ন পাননি এমন যোগ্যদেরও মূল্যায়নের আশ্বাসও দিচ্ছেন তারা। সাইফুদ্দিন রবিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। কখনো রেলপথ অবরোধ, কখনো মশাল মিছিল বা বিক্ষোভ সমাবেশ। প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই উত্তপ্ত কুমিল্লা 10 আসন। ধারাবাহিকভাবেই প্রার্থী পরিবর্তনের দাবি তুলছে বিএনপির নেতাকর্মীরা। 1500টি মামলা তিনি মোকাবেলা করেছেন, নেতাকর্মীদের খবর নিয়েছেন। মুবাশ্শির আলম বুইয়ার এই নির্বাচনে অংশগ্রহণ করার একমাত্র দাবিদার। 237টি আসনে কেন্দ্রের মনোনয়ন ঘোষণার পর থেকেই প্রতিক্রিয়া জানাচ্ছে বিএনপির তৃণমূল। প্রায় 1 মাস পরেও মনোনয়ন বঞ্চিতের পক্ষে সরব নেতাকর্মীরা। ঘোষিত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করে কেন্দ্রের নজর কাড়ার চেষ্টা করছেন তারা। তার নমিনেশন না দিলে আমরা রাজপথ ছাড়ব না। অন্য পার্টিকে আমরা চাইও না, অন্য পার্টি আমরা মানিও না। আমরা জনগণ তার প্রিয় হইয়া তার জন্য আজকে রাজপথে। কোথাও কোথাও প্রার্থী বদলের দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে মনোনয়ন প্রাপ্তির সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনাও আছে। মূলত বিতর্কিত 1-11 সংস্কারপন্থী, হাইব্রিড কিংবা বহিরাগত দাবি তুলে এই বিক্ষোভ। ত্যাগীদের মূল্যায়ন হয়নি এমন অভিযোগে দেশের নানা প্রান্তে ঘোষিত 237টি আসনের মধ্যে 60টির অধিক আসনে বিক্ষোভ অব্যাহত রেখেছে তৃণমূল। কর্মীদের দাবি প্রার্থী পরিবর্তনের। প্রতিদিনই নতুন নতুন এলাকা যুক্ত হচ্ছে এই বিক্ষোভের তালিকায়। 17 বছরে একটি মামলা নাই, কারো কোনো নেতাকর্মীর পাশে ছিল না। একযুগের এই গ্রুপিং
আমি মনে করি এটা কেন্দ্র থেকে শুরু করে বিভাগীয় সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তারাও জানেন। এই মিটিং মিছিল তো চলমান থাকে, তাহলে আমার দলীয়ভাবে আমরাও পিছিয়ে পড়ব। দেখা যাচ্ছে আমাদের বিপক্ষ যে দল আছে তারাও কিন্তু সুযোগ নেওয়ার একটা চেষ্টা করবে। বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণার পর তৃণমূলের বিক্ষুব্ধ এমন প্রতিক্রিয়ায় বিব্রত হলেও এটিকে স্বাভাবিকই বলছেন দলের শীর্ষ নেতারা। স্বাভাবিকভাবে যারা উৎসাহী ছিল, আশা করেছিল, তারা মনোনয়ন পায়নি, তাদের সমর্থক আমাদের নেতাকর্মীরা অনেক আছে এবং তারা কিছু জায়গায় প্রতিক্রিয়া দেখাচ্ছে। আমার মনে হয় একটু সময় গেলে এটা সঠিক হয়ে যাবে। মনোনয়ন পরিবর্তনের দাবি যাচাই বাছাইও করছে কেন্দ্র, সেই সঙ্গে চেষ্টা চলছে সমঝোতারও। কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের আভাসও দিচ্ছেন নীতি নির্ধারকরা। আশ্বাস দিচ্ছেন মনোনয়ন বঞ্চিতকে নানাভাবে মূল্যায়নের। দিক নির্দেশনা তো আমাদের দলের থেকে আগে থেকেই দেওয়া হয়েছে যে দল তাদেরকে মূল্যায়ন করবে এবং সুযোগ অনেক আছে, তো সেই জন্য অপেক্ষা করতে হবে। আমরা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে তাদেরকে মূল্যায়ন করব, কিন্তু মনোনয়ন একজনকেই দিতে হবে। যেহেতু আমরা এটা ফাইনাল সিলেকশন বলছি না, আমাদের এখানে পুনর্বিবেচনার সুযোগ আছে দুই একটা ক্ষেত্রে। যদি দলের সিদ্ধান্ত সঠিক না হয় সেই ক্ষেত্রে এটা পুনর্বিবেচনার সম্ভাবনা আছে, তবে সেটা খুব বেশি জায়গায় হয়তো দেখা দিবে না। ২৩৭টি আসনের মধ্যে মাদারীপুর ১ আসনে কামাল জামাল মোল্লাকে প্রার্থী ঘোষণার পর তা স্থগিত করেছে বিএনপি। বাদবাকি আসনগুলোতেও কিছুদিনের মধ্যে প্রার্থী চূড়ান্ত করবে দল। তবে দলের চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা হলে এমন বিক্ষুব্ধ প্রতিক্রিয়ার প্রেক্ষিতে কঠোর হবে বিএনপি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এনসিপি, এবি পার্টি সহ কয়েকটি দলের সমন্বয়ে এক সপ্তাহের মধ্যে আসছে নতুন জোটের ঘোষণা। সম্ভাব্য নতুন এই জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা বলছেন, কোনো বড় দলের উপর নির্ভর করে রাজনীতি শুরু করতে চান না তারা। তবে বিএনপি ও জামায়াতের সাথে আসন সমঝোতার আলোচনার কথা অস্বীকার করেননি তারা। জানিয়েছেন, নির্বাচনী সমঝোতা হলেও জোটের পরিচয়ে ৩০০ আসনেই ভোটে অংশ নিতে চান তারা। লাভলি বিথি রিপোর্ট। বিএনপি জামায়াত ইসলামীর বলয়ের বাইরে আলাদা জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বেশ আগে থেকেই। এনসিপি গণ অধিকার পরিষদের সাথে একীভূত হওয়ার আলোচনায় কিছুদূর এগোনোর পর ভেস্তে যায়। এরপর জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপ বাংলাদেশকে নিয়ে নতুন রাজনৈতিক জোট গঠনের আলোচনা শুরু হয়। এই জোটে যুক্ত করতে দর কষাকষি চলছে গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চে থাকা কয়েকটি দলের সাথে। সম্ভাব্য নতুন এই জোটের নাম হতে পারে জুলাই জোট, গণতান্ত্রিক সংস্কার জোট বা তৃতীয় ধারার সমমনা জোট। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজ বিরোধী অবস্থান নতুন জোটের লক্ষ্য। শরিক নেতারা জানান, জোট গঠনের পাশাপাশি বড় দুই দলের সাথে নির্বাচনী সমঝোতায় আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। একসাথে ইলেকশন করার একটা প্ল্যান আমাদের আছে, কিন্তু সেখানে সিট প্রাধান্য পাবে না, সেখানে পাবে অঙ্গীকারটা বাস্তবায়নের বিষয়টাকে আমরা প্রাধান্য দেব। পুরানো দলগুলোর মধ্যে যদি কোনো সম্ভাবনাময় প্রার্থী থাকে যে হয়তো ভালো, আমরা হয়তো মনে করছি যে উনি আমাদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, এরকম কাউকে আমরা সমর্থন দিতে পারি। প্রত্যেকটা দলের প্রবণতা এবং মতাদর্শিক অবস্থান জানি, এই ডিফারেন্সটাও আমরা কাটিয়ে উঠে একসাথেই যাবে। জোট হলে এই জোট যা কিছু করবে একসাথেই, মানে সামনের দিনগুলোতে একসাথেই মুভ করবে। মানে আমাদের নীতি এবং আমাদের রাজনীতির সাথে একটা বৃহত্তর যদি কমিটমেন্ট কারোর সাথে না হয়, তাহলে তার সাথে, যেমন সামনের সংসদ যারা সরকার গঠন করবে, যেহেতু এই জোট যদি যাকে সমর্থন দেবে তারা বা যাদের সাথে যাবে তাদের সরকার গঠন করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ফলে তারা সংস্কারের ক্ষেত্রে কোনো ধরনের ছলচাতুরি যেন না থাকে। জোটের পক্ষ থেকে সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে প্রার্থী দিবে দলগুলো। বড় কোনো দলের সাথে আসন সমঝোতা হলেও নির্বাচনের মাঠে লড়বে জোট নিয়েই। তবে এই জোটের সব দল নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়। সেক্ষেত্রে প্রশ্ন, কোন প্রতীকে নির্বাচন করবে তারা? এই বিষয়ে এখনো ডিটেইলস আলাপ হয়নি। আমরা এটা দলীয়ভাবে সিদ্ধান্ত নিব। আমাদের দলীয় ফোরামে আমরা আলোচনাটা তুলে রাখছি। আপাতত চিন্তা যে স্বতন্ত্র একটা জায়গা তৈরি করা। গণভোট হবে, কিন্তু পরবর্তী সরকার যেন সংসদে দোহাই দিয়ে এইগুলোকে বাতিল করতে না পারে, সেই জন্য একটা অ্যালার্ট থাকা, এবং এইটা যদি আলোচনাটা ফলপ্রসূ হয় তাহলে এটা নির্বাচন কেন্দ্রিক জোট সমঝোতা এরকম কিছু হতে পারে। যে যার প্রতীক নিয়ে নির্বাচন করবে, বাকিরা সেখানে সাপোর্ট দেবে। আবার এমনও হতে পারে যে নির্বাচনের আগে মার্চ হয়ে একটা প্রতীকে সবাই নির্বাচন করতে পারে। এটা নির্বাচনী আইন, আমাদের দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দলের নীতি চিন্তার উপর নির্ভর করে এটা আমরা সিদ্ধান্ত নেব। নেতারা বলেন, নতুন করে ফ্যাসিবাদ যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এজন্য চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে ভূমিকা রাখবে এই জোট।
সংসদ এবং রাজপথ দুটাকে মিলিয়েই আমরা এই দাবিটা আদায় করার চেষ্টা করব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। করাইল বস্তিতে আগুনে গৃহহীন প্রায় ১,৫০০ পরিবার দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল থেকে আবাসস্থলে ফিরতে শুরু করে পরিবারগুলো। যদিও ঘর বলতে অবশিষ্ট কিছুই নেই, ফলে সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছে বহু মানুষ। খাবার পানির সংকটে বিভিন্ন সংস্থা পাশে দাঁড়ালেও ধ্বংসস্তূপ সরিয়ে আবারও ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চান তারা। ভোরের আলো ফুটতেই দৃশ্যপটে হাজির আগুনে পোড়া কঙ্কালসার করাইল বস্তি। ধ্বংসস্তূপে পরিণত আবাসস্থলে ফিরতে শুরু করেন বাসিন্দারা। দীর্ঘ ৪ বছর ধরে করাইলেই চা দোকান করে সংসার চলছিল মাইনুদ্দিনের, কিন্তু অগ্নিঝড়ে সবকিছুই যেন ওলটপালট হয়ে গেছে তার। এখন পথে বসার উপক্রম। মোটামুটি ১ থেকে ১.৫ লক্ষ টাকার মালামাল ছিল দোকানে আর বাসা বাড়ি মিলে এসে, এরপরে যাবতীয় কাপড় চোপড় ছিলই। এখন আমি কিছুই বাইর কথাই নাই, কালকের থেকে এই পর্যন্ত এই পোশাকেই আছি, এখনো পর্যন্ত নাস্তা পানি ঠিক মতো হয় নাই। মাইনুদ্দিনের পাশের বাসায় থাকতেন খাদিজা বেগম। বসতঘর আর মূল্যবান জিনিসপত্র সবকিছু হারিয়ে নিঃস্ব তিনিও, কিন্তু সরকারি সাহায্য না পাওয়ায় ক্ষোভ জানান তিনি। কিন্তু আমরা উত্তম একটা জামা কাপড়, একটা হান্ডি ফাইলা নয় একটা কিছু আমরা সহযোগিতা হারাম পাই না। এক কাতা বালি সারা রয়েছি, ওই বাসা দিয়েছি 3টা আং বাসায় এনে একা হারাম দেন। মঙ্গলবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে পথে বসে গেছেন প্রায় ১,৫০০ পরিবার। খোলা আকাশের নিচে রাত কাটালেও দিনের আলোয় পড়েছেন খাবার, শীতবস্ত্র সহ বিভিন্ন সংকটে। যদিও বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার পক্ষ থেকে দেয়া হচ্ছে খাবার ও পানীয়, কিন্তু তা চাহিদার তুলনায় অপ্রতুল বলছেন ভুক্তভোগীরা। আমার কিচ্ছু নাই, আমি একদম নিঃস্ব হয়ে গেছি। আমার ঘরের জিনিসপাতি যা কিছু আছে সব শেষ। খাওয়ার কি আর গলা দিয়ে নামে এই পরিস্থিতির ভিতরে, যে খারাপ পরিস্থিতিটা হলো, অনেক বিপদ আছে, অনেক কষ্টের জিনিস করছিলাম, সব শেষ। কালকে একটা শীত গেছে, কম্বল নাই, কিছু না, একটা বালিশ নাই, কম্বল নাই, এইসব আমরা অনেক কষ্টে আছি। আমার ফ্যামিলি সহ বর্তমানে আমার 20 জন লোক আমি প্যাকেট পাইছি। বিভিন্ন মানুষ দেখলাম, ঘুরে ঘুরে জিজ্ঞেস করলাম, তারা রাত থেকে এখনো অনাহারে আছে, তারা কিছু খেতে পারেনি। বিভিন্ন প্রতিষ্ঠানের ছোটখাটো সাহায্যের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বস্তিবাসীর সুরক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ চায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আগুনে পোড়া মহাখালীর করাইল বস্তিতে এখন কেবলই দীর্ঘশ্বাস আর ঘুরে দাঁড়ানোর লড়াই। আমরা তাদের খবর জানবো আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদের কাছ থেকে। রেদওয়ান, সহায় সম্বল হারিয়ে নিঃস্ব এখন করাইল বস্তিবাসী, কি বলছেন তারা? লোপা, যেমনটা জানেন যে আসলে কালকে রাতের যে আগুন, সে আগুনের ভয়াবহতা তীব্রতা এতটাই ছিল সকাল পর্যন্ত কিন্তু তারা হাতড়ে বেরিয়েছেন যে তাদের আসলে শেষ সম্বলটুকু পাওয়া যায় কিনা। এই মুহূর্তে যেই জায়গাটিতে অবস্থান করছে মূলত স্থানীয়রা বলছেন যে ঠিক এই জায়গাটি থেকে কিন্তু সিলিন্ডার বিস্ফোরণ হয়, তারপরে এই আগুনটি আশপাশে ছড়িয়ে পড়ে। আমরা যদি একটু দেখাতে চাই যে এই আশপাশের এলাকায় এখন যে অবস্থা সেটি কিন্তু একেবারেই ভয়াবহ, সবকিছু কিন্তু পুরে ছাই হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও কিন্তু তারা সকাল থেকে সারা দিন সেই জায়গাগুলো একটু সরিয়ে কিন্তু তারা এখানে একটু বসার ব্যবস্থা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, নিচে তেরপাল বিছিয়ে কিছুটা থাকার জায়গা করছেন। যেহেতু তাদের কয়েকজনের সাথে আমাদের কথা হচ্ছিল, তারা যেমনটি বলছিলেন যে এই মুহূর্তে আসলে ঢাকার বাইরে কিংবা কোথাও যাওয়ার যাদের জায়গা নেই, যাদের ঢাকা শহরে আসলে আত্মীয় স্বজন বলতেও কেউ নেই, তারাই কিন্তু মূলত এই বস্তিগুলোতে এখনো অবস্থান করছেন। এবং তাদের যে অবস্থান, তারা বলছেন যে গতকালকে রাত থেকে এখন পর্যন্ত খাবার, পানি থেকে খাবার সবকিছুরই কিন্তু সংকট। সেই সাথে যেহেতু শীতের রাত, গতকাল রাতেও তারা এই পাশের একটি স্কুলের মাঠে অবস্থান নিয়েছিলেন এবং তারপরে আজকে যখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে, সকাল থেকেই তারা ধ্বংসস্তূপ সরিয়ে সেখানেই তারা অবস্থান নিয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে সিলিন্ডার একেবারে বিস্ফোরিত হওয়ার কারণে এখানে কিন্তু যে দোতলা, তিনতলা যে ভবনগুলো ছিল, দালানগুলো টিনের, সেগুলো কিন্তু একেবারেই একেবারেই আমরা দেখতে পাচ্ছি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে টিনের যে ঘরগুলো। এবং এই আশপাশে যতগুলো মানুষজন ছিলেন তারা কিন্তু এই চারিদিকে এই তেরপাল বিছিয়ে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় যেটি সংকট সেটি হচ্ছে খাবার, পানি এবং বস্ত্র। অর্থাৎ রাতে যে তারা থাকবেন, শীতের রাতে তারা আসলে কিভাবে থাকবেন সেই প্রশ্নই তারা বারবার করছেন। এবং পাশাপাশি তারা বারবারই অনুরোধ করছেন যেন তাদের ত্রাণ সহায়তার পাশাপাশি যেন একটু বস্ত্র অর্থাৎ কম্বল সহায়তাও তাদের দেয়া হয়, যেন তারা রাতটুকু কাটিয়ে আবার নিজের মতন করে গুছিয়ে ওঠার যে লড়াই, সেই লড়াইয়ে নামতে পারেন। আমরা পুরো বস্তিটি ঘুরে দেখেছি প্রায় একই অবস্থা, এবং এর মধ্যেই কিন্তু বেশ কয়েকজন আসছেন তাদের কিছু ত্রাণ সহায়তা নিয়ে, কিন্তু সেটি কিন্তু এখন পর্যন্ত পর্যাপ্ত না।
লোপা। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। হু হু করে বাড়ছে খেলাপি ঋণ। সেপ্টেম্বর শেষে খেলাপির পরিমাণ প্রায় 6.5 লাখ কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের প্রায় 36% এখন খেলাপি। অভ্যুত্থান পরবর্তী নানামুখী সংস্কার উদ্যোগ চলমান রেখেছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু তারপরও থামানো যাচ্ছে না খেলাপির পাগলা ঘোড়া। জুন থেকে সেপ্টেম্বর এই 3 মাসে বেড়েছে 1%-এরও বেশি। কোনো ঋণ বা ঋণের কিস্তি নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরিশোধ না করা হলেই তা খেলাপি ঋণ হিসেবে বিবেচিত। এ ধরনের মন্দ ঋণ উস্কে দেয় আর্থিক খাতের অস্থিরতা। দুপুরে খেলাপি ঋণের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগের সব রেকর্ড ভেঙে গেল সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ এখন 6,44,000 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 35%-এর বেশি। মোট বিতরণকৃত ঋণ 18,03,000 কোটি টাকা। এখন থেকে গ্রোস হিসেবে খেলাপি ঋণের তথ্য প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। নেট এনপিএল হচ্ছে সেপ্টেম্বরে হয়েছে 26.40, যেটা 30শে জুন ছিল 25.08, অর্থাৎ এই কোয়ার্টারে 1.32% বেড়েছে। ঋণের যে আমরা নতুনভাবে যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছি, এটাই আসলে অনেক বেশি বাড়িয়েছে, যেগুলো এর আগে আমাদের করা হয়নি। গেল জুন থেকে সেপ্টেম্বর এই 3 মাসে খেলাপি বেড়েছে প্রায় 1.5%। জুন শেষে খেলাপির পরিমাণ ছিল 6,08,000 কোটি টাকা। সময়ের সাথে সাথে এটা কিন্তু বাড়বে, একটা লেভেলে যাওয়ার পরে হয়তো সেটা কমার দিকে যাবে। তো প্রবলেমটা আইডেন্টিফিকেশন ফাইন, বাট অ্যাট দ্য সেম টাইম শুধু এটা হলেই কিন্তু চলবে না। আমি মনে করি এর ভিতরে আবার কোন ধরনের এনপিএল কতটুকু সেটা বের করা জরুরি। বাংলাদেশে ট্রেডের এনপিএল কিন্তু রিলেটিভলি হায়ার। ঋণের বিপরীতে অর্থ সংরক্ষণ চিত্র টেকসই নয়। সেপ্টেম্বর শেষে প্রভিশন ঘাটতি 3,44,000 কোটি টাকা। এ সময় সংরক্ষণ করা হয় 1,30,000 কোটি টাকা। ধরেন যেসব লোনগুলো আগে চিন্তা করা হয় নাই যে পার্ট অফ দ্য এনপিএল অথবা স্ট্রেস অ্যাসেট, লাইক ধরেন এসালম অর বেক্সিমকো, এখন এরা দুজনই তো প্রায় 3 লক্ষ কোটি টাকা কিংবা তার চেয়ে বেশি। এবং তারও অনেক অ্যাফিলিয়েটস, বন্ধুবান্ধব আছে যারা তাদের নামের ইউজ করে লোন নিয়েছে, যারা এখন মেবি অন দ্য রান অর অন হাইড আউট, তাহলে তো ওই টাকাটা ফেরত আসছে না। ব্যাংক খাতের সংস্কার চলমান, ঋণ বিতরণেও আগের চেয়ে বেড়েছে সতর্কতা, কিন্তু নিয়ন্ত্রণে আসছে না খেলাপির অঙ্ক। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে বাউলদের উপর হামলার ঘটনায় উগ্র ও ধর্মান্ধদের দায়ী করেন বিএনপি মহাসচিব। আলাদা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত দিনে ব্যাংক বিমা খাতে হরিলুট চলেছে। আগামীতে জবাবদিহিতার আওতায় আসবে সব আর্থিক খাত। মঙ্গলবার সন্ধ্যায় করাইল বস্তিতে লাগে যাবৎকালের সবচেয়ে ভয়াবহ আগুন। পুড়ে ছাই হয়ে যায় শত শত ঘরবাড়ি। আগুনের ভয়াবহতায় নিঃস্ব, বাস্তুহারা, হতদরিদ্র বস্তিবাসী। বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অগ্নিকাণ্ডের জন্য নির্বাপন ব্যবস্থার অভাব আর আইনের সঠিক প্রয়োগ না থাকাকে দায়ী করেন। আহ্বান জানান ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ার। সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে অগ্নিকাণ্ডের জন্য প্রকৃত ঘটনাকে বের করে, যদি প্রকৃত পক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসে। এদিকে ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের নিজ নির্বাচনী এলাকায় বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনা ঘটে। এই ধরনের হামলায় জড়িতদের সুষ্ঠু বিচারের দাবি জানান মির্জা ফখরুল। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তার দল ক্ষমতায় এলে বিমা ব্যাংক খাতে বড় ধরনের সংস্কার আনা হবে। যেখানে সমস্ত দেশের অর্থনৈতিক উন্নয়ন জড়িত, সেখানে যদি আপনি দলীয় বিবেচনায় এইসব কাজ করেন, তাহলে সেই অর্থনীতি তো টিকে থাকতে পারে না, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে, যেমন সরকারের জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে, নির্বাচিত সরকারের মাধ্যমে আপনার কোম্পানিগুলোতেও জবাবদিহিতা আনতে হবে।
সকালে নয়াপল্টনে ভাসান মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মহিলা দল আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। অগ্রণী ব্যাংকের ভোল্টে 832 ভরি সোনা শেখ হাসিনা 2টি ভোল্টে কত বড় চোর হতে পারে সে? ও পালাবে না কেন? ও তো যাবে যে চোর। যারা চুরি করেছে, হরিলুট করেছে, কিন্তু এই জাতিকে এখন নিজের পায়ে দাঁড় করানোর জন্য যে মন্ত্রণা, সেই মন্ত্রণা আপনাকে দিয়ে দেশ থেকে গড়ে তোলা উচিত। নানান রোগ, শোক ও নির্যাতনের মুখেও খালেদা জিয়া দেশ ছেড়ে পালাননি উল্লেখ করে তাঁর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চান নেতারা। তিনি আমাদেরকে ফেলে কখনো যান নাই, এখন আমাদের কিন্তু তাকে কিছু দেওয়ার পালা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। চানখারপুলে 6 জন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে দ্বিতীয় দিনের জেরা করেছেন আসামিপক্ষ। বৃহস্পতিবারও জেরা করা হবে তাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 চানখারপুলের মামলার জেরা অনুষ্ঠিত হয়। এই মামলায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার, জুলাই আহত চিকিৎসক, একজন উপদেষ্টা সহ সাক্ষ্য দিয়েছেন 24 জন। তদন্ত কর্মকর্তা জেরা শেষ হলে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে যাবে। এরপর রায়ের দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। মামলায় আসামি 8 জন হলেও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন পলাতক, আর গ্রেফতার আছেন কনস্টেবল সুজন সহ 4 জন। অপরদিকে সাভারের আশুলিয়ায় 6 জনকে পোড়ানো সহ মোট 7 জন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ হবে 2 ডিসেম্বর। এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 23 জন। এর মধ্যে 23তম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন রাজসাক্ষী সাবেক এসআই আফজালুল। লালদিয়া ও পানগাঁও টার্মিনালের ইজারা চুক্তি বাতিল এবং এনসিটি সহ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ বন্ধের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সন্ধ্যা নাগাদ যান চলাচল স্বাভাবিক হতে থাকে। এর আগে সকাল 10টা থেকে বন্দরনগরীর ইসাক ডিপো সংলগ্ন টোল প্লাজা, হালিশহর বড়পোল এবং সল্টঘোলা ক্রসিংয়ের সিমেন্স হোস্টেলের সামনের সড়ক অবরোধ করা হয়। এ সময় চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা অভিযোগ করেন, বিদেশিদের কাছে বন্দর তুলে দেওয়ার পাঁয়তারা চলছে। বিদেশির হাতে তুলে দিয়ে আমার দেশের সম্পদকে অন্যদেরকে দিয়ে দিবেন। বিগত ফ্যাসিস্ট সরকারের যে প্রজেক্ট, সেই প্রজেক্টটি কেন এগিয়ে নিয়ে যাচ্ছে? বিষয়ভিত্তিক শিক্ষকদের মূল্যায়ন পদ্ধতি বের করে তাক লাগিয়েছেন শান্তিগঞ্জের ইউএনও সুকান্ত সাহা। শিক্ষানুরাগী এই কর্মকর্তার উদ্ভাবন এখন মন্ত্রণালয়ের আলোচনার টেবিলে। শিক্ষাবিদরা বলছেন, কিছু বিষয় অন্তর্ভুক্ত করে এই পদ্ধতিতেই বেরিয়ে আসবে শিক্ষকদের মান, বাড়বে প্রতিযোগিতা। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলছেন, প্রান্তিক শিক্ষার মানোন্নয়নে গৃহীত হতে পারে এই প্রকল্প। শান্তিগঞ্জ উপজেলায় যে মডেল, একই পরীক্ষায় শিক্ষার্থীদের পাশাপাশি প্রাথমিকের শিক্ষকদের মূল্যায়নের সুযোগ তৈরি করে প্রশংসায় ভাসছে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্ভাবিত মূল্যায়ন পদ্ধতি শান্তিগঞ্জ মডেল নামে, যা আলোচনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের টেবিলে। তাদের মধ্যে কিন্তু একটা প্রেসার আমরা এটার মাধ্যমে তৈরি করে দিতে পেরেছি। অভিনব এ পদ্ধতির উদ্ভাবক শান্তিগঞ্জের ইউএনও সুকান্ত সাহা জানান, উপজেলা ও জেলা পর্যায়ে মেধা যাচাই পরীক্ষায় শিক্ষকদের পাঠদানে প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি উভয়ই বেড়েছে। একটা পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু আসলে একটা মোটা দাগে আমরা একটা পেন পিকচার আমাদের উপজেলার ক্ষেত্রে পেয়েছি। এখন যখন আমরা দ্বিতীয় পরীক্ষাটা নিয়েছি, আমাদের মার্কসের ক্ষেত্রে যেহেতু দুই ধরনের পরীক্ষা ছিল, দুই ধরনের প্রশ্ন পদ্ধতি ছিল, মার্কের একটা ডেভিয়েশন ছিল। সুনামগঞ্জ জেলা পর্যায়ে 1400-র বেশি স্কুলে এই পরীক্ষা হয়েছে জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায়। অংশ নেয়া চতুর্থ ও পঞ্চম শ্রেণীর 60,000 শিক্ষার্থীর ফলাফলের ভিত্তিতে দেয়া হয়েছে মেধাবৃত্তি। একই সাথে মূল্যায়ন হয়েছে জেলার 4000-এর বেশি শিক্ষকের। পুরস্কৃত করা হয় বিষয়ভিত্তিক শ্রেষ্ঠ শিক্ষকদের। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে বৈঠকের সাথে আমরা সিদ্ধান্ত নেই যে হ্যাঁ, উনরা এটাতে রাজি আছে এবং উনরা হোল হার্টেডলি আমাকে সাপোর্ট করেছেন। প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক মূল্যায়ন ও বিদ্যালয় প্রতিযোগিতার অপরিহার্যতা তুলে ধরে শিক্ষাবিদরা বলছেন, পৃথিবীব্যাপী প্রচলিত শিক্ষক মূল্যায়ন, তবে এতে করে যেন নতুন করে কোচিং বাণিজ্য ক্ষেত্র তৈরি না হয়, খেয়াল রাখতে হবে সেদিকে। শিক্ষকদেরকে শিক্ষার্থীরাই মূল্যায়ন করে, কিন্তু আমাদের দেশে ওইভাবে তো করা হয়নি কখনো। ওনারা দেখিয়েছেন যে কিভাবে করা সম্ভব। তারা মূল্যায়নটাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, বিশ্লেষণ করে মূল্যায়নের কিছু স্কোর নাম্বার এসছে, সেটার থেকে তারা বোঝার চেষ্টা করেছেন সমস্যাগুলো কি আছে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানান, এরই মধ্যে শান্তিগঞ্জ মডেলটি আরও সুগঠিত করতে গঠন করা হয়েছে কমিটি, যেখানে রাখা হয়েছে সেই শান্তিগঞ্জের ইউএনওকেও। আমাদের মূল টার্গেট সাক্ষরতা, এটা কখনোই জাতীয় পর্যায়ে করা ঠিক না, এটা আমার দৃঢ় অভিমত। এটা একটা পিএসসি হয়ে দাঁড়াবে গিয়ে।
এটা হতে হবে স্থানীয় পর্যায়ে। উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয় বাড়লেও মূল লক্ষ্য অর্জিত হচ্ছে না। লক্ষ্য অর্জনে বাংলা ও গণিতে সাক্ষরতা বৃদ্ধির প্রতি গুরুত্ব দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। ভয়াবহ আগুনে পুড়ছে হংকং চায়নার একটি হাউজিং কমপ্লেক্স। দেশটির উত্তরাঞ্চলের তাইপো ডিস্ট্রিক্টের ওয়াংফুক কোর্টে লাগা আগুন 5 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসেনি। সংস্কারের জন্য কমপ্লেক্সটির চারপাশে বাঁশ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এক ফায়ার ফাইটার সহ উদ্ধার হয়েছে 13 জনের মরদেহ। স্থানীয় প্রশাসনের তথ্য মতে এখন পর্যন্ত অন্তত 13 জন নিখোঁজের তথ্য পাওয়া গেছে। বিকেল গড়িয়ে রাত হয়েছে, এখনও দাউ দাউ করে জ্বলছে আগুন। প্রাণপণ চেষ্টা করেও হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাইপো ডিস্ট্রিক্টের ওয়াংফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয় সময় আনুমানিক বিকাল 3টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর থেকে চলছে নেভানোর প্রচেষ্টা। হাউজিং কমপ্লেক্সটিতে 8টি ব্লকে রয়েছে প্রায় 2000 ইউনিট। দেশটির সবশেষ আদমশুমারি অনুযায়ী সেখানে বাস 4600 মানুষের। তবে বর্তমানে সংস্কার কাজ চলায় সেখানে কত মানুষ ছিল সেটি নিশ্চিত নয়। এই অগ্নিকাণ্ডকে লেভেল 5 ক্যাটাগরিতে শ্রেণীভুক্ত করা হয়েছে। ভয়াবহতার মাপকাঠিতে এটি সর্বোচ্চ। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই, পরে বাইরে তাকিয়ে দেখলাম আগুন জ্বলছে। বাইরে এসে শুনি কমপ্লেক্সের 5 নম্বর ব্লকে ভয়াবহ আগুন লেগেছে। সত্যি বলতে এতগুলো ব্লকে আগুন লেগেছে দেখে মন খারাপ হয়েছে। অনেকের ঘর পুড়ে ছাই হয়ে গেছে, এখনো চারপাশে আগুন জ্বলছে, ভয় লাগছে খুব। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। ভবনের চারপাশে নির্মাণ শ্রমিকদের কাজের জন্য বাঁশের মাচা তৈরি করা হয়েছিল। এতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে আশপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। খোলা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও হেল্প ডেস্ক। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।